সবাই, শুরু হয়ে গেল লাইফ স্টোরি চ্যানেলের আজকের পর্ব। আর পুরো সময় ধরে আপনাদের সাথে আছি আমি আরজে নীল। বন্ধুরা, আপনাদের এক ঐকান্তিক সহায়তা এবং আপনাদের সাপোর্টের কারণে ধীরে ধীরে লাইফ স্টোরি চ্যানেলটি আপনাদের আস্থার এবং ভালোবাসার জায়গা হয়ে উঠেছে। গড়ে উঠছে একটি কমিউনিটি বাস্তব জীবনের গল্পের উপর ভিত্তি করে। আপনাদের পাঠানো গল্পই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে পৌঁছে দিই পৃথিবীর কোনায় কোনায়। বন্ধুরা, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, লাইফ স্টোরি চ্যানেলের মাধ্যমে আমরা জীবন ঘনিষ্ঠ কিছু বিষয়, কিছু ভৌতিক অভিজ্ঞতা আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি এক রূঢ় বাস্তব ঘটনা, যে ঘটনাটা নাড়িয়ে দিতে পারে আপনাদের চিত্তকে। ঘটনাটি বন্দরনগরী চট্টগ্রামের এক কিশোরকে কেন্দ্র করে। ঘটনাটি যখন বলা হয় তখন যিনি ঘটনাটি বলেছেন নাহিয়ান ভাই, তিনি কিশোরী ছিলেন। টাইটেল দেখে আপনারা সবাই হয়তো বা একটু চমকে উঠেছেন। আসলে চমকে ওঠারই কথা। 16 বছরের একটি ছেলে তার মায়ের বান্ধবীকে বিয়ে করছে। প্রিয় লিসেনার্স, এই চ্যানেলটি প্রকৃতপক্ষে আপনাদেরকে বাস্তব ঘটনা শোনানোর জন্য। কিছু বিষয় অ্যাডাল্ট কন্টেন্ট থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে আপনাদেরকে কোনো নোংরামির সাথে পরিচয় করিয়ে দেওয়াটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য সামাজিক অবক্ষয় এবং সামাজিক বিভিন্ন ধরনের যে অপ্রত্যাশিত ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আপনাদেরকে জানানো, এবং আমাদের আশা থাকবে এখান থেকে আপনাদের ভিতর সচেতনতা তৈরি হবে। মানুষের সাইকোলজিক্যাল ব্যালেন্সটা খুবই প্রয়োজন। দেখুন, ফুল আমরা সবাই ভালোবাসি। ফুল দেখতে সুন্দর, ফুল থেকে মধু আহরণ করা যায়। কিন্তু আপনারা এর পাশাপাশি এটাও হয়তো বা জেনে থাকবেন ফুল থেকে কে কী আহরণ করছে তার উপর আসলে অনেক কিছু নির্ভর করে। যেমন মৌমাছি ফুল থেকে কিন্তু মধু আহরণ করে, কিন্তু মাকড়সা আহরণ করে বিষ। তো আপনারা আমাদের এই ঘটনাগুলোকে যদি নেগেটিভভাবে নেন তাহলে আমাদের ওপর জুলুম করা হবে। আমরা প্রকৃতপক্ষে চাই আপনারা এখান থেকে মধু আহরণ করুন, সামাজিক সৌন্দর্য তৈরি হোক, অনুপপত্তিগুলো দূর হয়ে যাক, সমাজটা হয়ে উঠুক সুন্দর, এবং আপনারা আপনাদের আশেপাশের এই ধরনের বিষয়গুলো বা তার সিমটম দেখার পর যাতে সচেতনতা অবলম্বন করতে পারেন, এজন্যে আমাদের ঘটনাগুলো বলা। আর প্রকৃতপক্ষে নিছক আনন্দে দেওয়া এবং এই ধরনের কিছু মর্মস্পর্শী ঘটনা আপনাদের হৃদয়ে দাগ কেটে যায়, এটাই আমাদের উদ্দেশ্য। তো যেমনভাবে আপনাদেরকে এন্টারটেইন করা আমাদের উদ্দেশ্য, একইভাবে আপনাদের ভিতর সচেতনতা এবং এ ধরনের পরিস্থিতি থেকে কিভাবে নিজেদেরকে আপনারা রক্ষা করতে পারেন সেই বিষয়টি আমাদের মাথায় থাকবে, এবং আপনাদের কাছ দিয়ে আমরা সেটা আশা করব। এরপরও মানুষ যেহেতু সীমাবদ্ধতা থাকবে, আমাদেরও সীমাবদ্ধতা থাকবে। আমাদের সীমাবদ্ধতাগুলো আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে উপস্থাপন করবেন। একই সাথে আপনাদের ভালো লাগাগুলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে উপস্থাপন করবেন। ধন্যবাদ। চলে যাচ্ছি ঘটনায়। যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। যদিও লেখাটা যথেষ্ট খটোমটো, আমি চেষ্টা করব আপনাদের বোধগম্য ভাষায় প্রকাশ করার। আশা করি পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মাকে ধোকা দিয়ে 16 বছরের ছেলে কেন গোপনে মায়ের বান্ধবীকে বিয়ে করলো। এটা এক
অবিশ্বাস্য সত্য ঘটনা। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, একটা মানুষ ১৬ থেকে ২০ বছর বয়সটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স। কেউ যদি এই বয়সটাকে কাজে লাগাতে পারে তাহলে তার জীবনে সফলতার সম্ভাবনা সর্বাগ্রে বেশি থাকে, ৯৯ ভাগ বেশি থাকে। আবার এই পথটাই কিন্তু আমাদের ভুল পথে পা বাড়ানোর পথ। এই বয়সটাই যদি কেউ ভুল পথে পা বাড়ায় তার পুরো ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যায়। এই বয়সে একজন কিশোর যেটা করে সেটা হচ্ছে মদের নেশার মতো। মদ খেলে মানুষের যেমন হুঁশ থাকে না, ১৬ থেকে ২০ বছর বয়সটাই বয়ঃসন্ধিক্ষণ, এই সময়টা আসলে সত্যিকার অর্থে মানুষের যেদিকে মনোযোগ যায়, যেদিকে সে আকর্ষণ নেয়, ওই আকর্ষণগুলো তাকে মদের মতো করে আকর্ষিত করে, এখান থেকে বের হতে পারে না। তো এই বয়সে যারা গার্ডিয়ান আছেন, যারা অভিভাবক আছেন, তাদের উচিত ছেলে বা মেয়েকে অত্যন্ত মনিটরিং করা এবং তাদের ভবিষ্যৎটা যেন সুখের হয় তেমন কিছু নৈতিক আদর্শিক ভিত্তি তাদের ভিতর তৈরি করে দেওয়া। বাবা মা ভুল করলে সন্তানের ভবিষ্যৎটা কত ভয়ঙ্কর হয়, চট্টগ্রামের কিশোর নাহিয়ান নূরের গল্পটা শুনলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই নাহিয়ান নূরের এই হৃদয় বিতরক করুণ বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে শুনবেন। তিনি লিখছেন, আমি নাহিয়ান নূর, চট্টগ্রামে থাকি। আমি আমার পরিবার সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই। আমার পরিবার বলতে আমার পরিবারে দাদা দাদি, ফুফা ফুফি, চাচা চাচি সহ বিশাল এক পরিবার। কিন্তু প্রকৃতপক্ষে আমার পরিবারের মানুষগুলো দুদেশে ভাগ করে থাকে। বাংলাদেশে থাকি আমি, আমার বাবা এবং মা। আর এর বাইরে আমার পরিবারের যত সদস্য, আমার দাদা দাদি, কাকা কাকি, ফুফা ফুফি, পরিবারের প্রত্যেকটা মানুষ ইতালি প্রবাসী। অন্যভাবে বলতে গেলে আমার মায়ের পরিবারের মানুষও, আমার নানা নানি, মামা মামি এবং আমার অন্য অন্য খালারা, তারাও সবাই ইতালিতে সেটেলড। আমার বাবা বাংলাদেশ সরকারের একটি ভালো পর্যায়ে চাকরি করেন চট্টগ্রাম বিভাগে। এর পাশাপাশি আমার বাবার পৈতৃক সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান বলতে গেলে আমার বাবা চট্টগ্রাম শহরের খুবই প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, একই সাথে একজন সরকারি চাকরিজীবী। ছোটবেলা থেকে আমাদের পরিবারটাকে অনেক সুখী একটা পরিবার জেনে এসেছে। যদিও আমার পরিবারের বাকি প্রত্যেকটা সদস্য আমার বাবাকে অফার করেছিল তিনি যেন দেশ ছেড়ে তাদের মতো করে ইতালি প্রবাসী হন, কিন্তু আমার মা এই বাংলাদেশের মাটি মানুষ প্রকৃতির সাথে তার নিবিড় বন্ধন তৈরি করেন। তিনি কোনোভাবেই চাননি ইতালি প্রবাসী হওয়ার, তার থেকে তিনি এই চট্টগ্রামের মাটিতেই থেকে যাওয়ার এবং আমাকে বড় করার চেষ্টা করেছেন। প্রকৃতপক্ষে মায়ের এই বাধার কারণেই বাবা বাংলাদেশে থেকে গিয়েছেন। প্রিয় লিসেনার্স, বলে রাখি, আমার বাবা মার বিয়ের অনেক দিন পর্যন্ত তাদের কোনো সন্তান হতো না। অনেক চেষ্টা করেছেন তারা, তাদের কোনোভাবেই সন্তান হতো না। তো আমার বাবা মার বিয়ের প্রায় ৫ বছর পর আমি দুনিয়াতে আসি। তো আমি দুনিয়াতে আসার জন্য আমার বাবা মা যেন আকাশের এক টুকরো চাঁদ হাতে পেল, এবং আমি দেখতে খুবই সুন্দর এবং মায়াবী ছিলাম। আমার বাবা মা উভয়ে আমাকে প্রচণ্ড ভালোবাসত। জন্ম হবার পর আমার আকিকা অনুষ্ঠানে আমার ইতালি প্রবাসী সকল আত্মীয় স্বজন বাংলাদেশে চলে আসে এবং অনেক ধুমধাম করে আনন্দ ফুর্তি উল্লাসের মাধ্যমে আমার আকিকা সম্পন্ন হয়। দিন চলতে থাকে, আমি একটু একটু করে বড় হতে থাকি। আমার শৈশবটা ছিল অত্যন্ত সুন্দর। সুখ, শান্তি, আদর, ভালোবাসা দিয়ে ঘেরা ছিল আমার শৈশব। আশেপাশের আমার পরিবারের প্রত্যেকে বলতো যে সোনার চামচ মুখে নিয়ে আমি পৃথিবীতে এসেছি। আমার সময়গুলো কাটতে থাকে এবং ধীরে ধীরে আমি অনেকটাই বড় হয়ে যাই। আমি চট্টগ্রামের একটি নামকরা স্কুলে পড়াশুনো করি এবং আমার বাবা তখন
চট্টগ্রাম শহরের ওপর একটা ফ্ল্যাট কিনে থাকা শুরু করেন। তো মোদ্দা কথা, ঘটনার প্রকৃত মোড় যেখানে শুরু, তিনি হচ্ছেন আমার মায়ের বান্ধবী সাদিয়া আন্টি। ওনার সাথে আমাদের পারিবারিক বন্ধনটা ছিল অত্যন্ত গভীর, অর্থাৎ দুইটা পরিবার যেন ছিল এক প্রাণ। আমি সে সময় ক্লাস 7-এ পড়ি। সাদিয়া আন্টি প্রায় আমাদের বাসায় আসতেন। পারিবারিক সম্পর্ক ভালো ছিল। আন্টির একটা মেয়ে ছিল প্রিয়া, সেও দেখতে অত্যন্ত সুন্দরী ছিল এবং তার হাজব্যান্ড আগে ঢাকায় থাকতো। কিছুদিন হলো তিনি ঢাকা থেকে চিটাগং এসে তারা একসাথে থাকেন। তো এই প্রিয়া ছিল অত্যন্ত সুন্দর সুচ্ছিরি একটা মেয়ে, মানে তাকে দেখলেই বিদেশিনী মনে হতো। স্বাভাবিক বাংলাদেশি মেয়েদের যে চেহারা তেমনটা নয়, অনেকটা ইউরোপিয়ান লাগতো। তো প্রিয়া ছিল আমার থেকে বছর 2-এর জুনিয়র, অর্থাৎ আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন প্রিয়া ক্লাস 6-এ পড়ি। প্রিয়া ক্লাস 6-এ পড়ে। লিসেনার্স, বলা হয়ে থাকে মেয়েরা নাকি ছেলেদের তুলনায় অনেক আগে বড় হয়ে যায়। তো ক্লাস 6-এ পড়লে কী হবে, প্রিয়া তার শরীর স্বাস্থ্য এবং তার অবস্থানে যথেষ্ট ম্যাচিউরড এবং আকর্ষণীয় ছিল। তো আমাদের বাসায় যখন প্রিয়া আসতো তখন আমরা অনেক মজা করতাম, খেলাধুলো করতাম এবং আন্টির সাথে আমার সম্পর্কটা ছিল খুবই ফ্রেন্ডলি। তিনি আমাকে প্রচণ্ড রকম স্নেহ করতেন, ভালোবাসতেন, যেন আমি তারই আর একটা সন্তান। সমস্যাটা শুরু হলো কোথা দিয়ে? সমস্যাটা শুরু হলো আমাদের পাশের ফ্ল্যাট নিয়ে। আমার বাবার প্রিয় এক বন্ধু আমাদের দেখা দেখে আমাদের পাশের ফ্ল্যাট কিনেন। তাদের সাথেও আমাদের ভালো সম্পর্ক ছিল। তো ওই আঙ্কেল ফ্ল্যাট কেনার পর আমাদের পাশেই থাকতেন, আমাদের পারিবারিক হৃদ্যতা ছিল। কিন্তু হঠাৎ একদিন সকালে আমরা জানতে পারি আঙ্কেল মার্ডার হয়েছেন, বাসার ভিতর খুন হয়েছেন। তো সকাল থেকেই একটা অসহনীয় উত্তেজনার ভিতর দিয়ে ওই দিন সকালটা শুরু হয়। পুলিশ আসে, মার্ডার হয়, কিন্তু পরবর্তীতে যেহেতু কোনো ধরনের কোনো কমপ্লেইন ওই মুহূর্তে করা হয়নি, তো এই জন্য আঙ্কেলের ওয়াইফের অনুমতিতে আঙ্কেলকে মোটামুটি দাফন করা হয়ে যায়। তো এভাবেই চলে গেল, উনি মারা গিয়েছেন। একটা মন কষাকষি, একটা স্তম্ভিত পরিবেশ। হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো একটি ঘটনা ঘটে যায়। আন্টি গিয়ে আমার আব্বা আর আম্মার নামে থানায় মামলা করে দেন এবং মামলায় লেখা ছিল আমার মায়ের সাথে নাকি আঙ্কেলের অবৈধ খুব বাজে একটা সম্পর্ক ছিল, যার জেরে আমার বাবা নাকি আঙ্কেলকে হত্যা করে। সত্য মিথ্যার কথা জানি না, তবে আমার বাবাকে আমার তেমনটা মনে হয়নি। লিসেনার্স, গল্পের শুরুতেই কোনো সিদ্ধান্তে পৌঁছে যাবেন না। পৃথিবীটা যে কত অদ্ভুত এবং মানুষের মানসিক প্রক্রিয়া যে কতখানি পরিবর্তিত এবং আমাদের দেখা পৃথিবীর বাইরে যে মানুষ কতখানি নিকৃষ্ট হতে পারে সেটা গল্পের শেষে গিয়ে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আঙ্কেলের আমার মায়ের সঙ্গে পরকীয়ার দাবি করে যে মামলা করা হয় এবং তারা নাকি এই মামলার পুলিশ তদন্ত করতে এসে নাকি এই মামলার সপক্ষে অনেকগুলো প্রমাণ পায়। আমার বাবাকে প্রাথমিকভাবে জেলে নেওয়া হয়। ধনী ও সম্ভ্রান্ত হওয়ার কারণে খুব বেশি সময় তাকে জেলে থাকতে হয়নি, জামিনে বের করে নিয়ে আসা হয়। কিন্তু জামিনে বের হওয়ার পর আমার বাবার জীবনটা অতিষ্ঠ হয়ে যায়, বাবা মার জীবনটা অতিষ্ঠ হয়ে যায়। রেগুলার পুলিশ আসছে, বিভিন্নভাবে ইনভেস্টিগেশন, বিভিন্নভাবে বিভিন্ন সময়ে প্রচণ্ড রকম মানসিক অশান্তির মধ্য দিয়ে আমরা চলতে থাকি।
তো আমি তখন ফাইনাল পরীক্ষা দিচ্ছিলাম। এই মুহূর্তে আমার বাবা প্রচণ্ড রকম টেনশনে পড়ে যান এবং কিছু কিছু ক্ষেত্রে তারা শিওর হয়ে যান যদি মামলা প্রকৃতপক্ষে শেষতক আদালতে গড়ায় এবং রায় হয় তাহলে নিশ্চিত আমার বাবা ফেঁসে যাবে। তো এমতো অবস্থায় একদিন রাতে সাদিয়া আন্টিকে আমাদের বাসায় ডাকা হয় এবং আমার বাবা মা তাদেরকে প্রকাশ করলেন সেই আমার জীবন ভেঙে চুরে চুরমার করে দেওয়া সিদ্ধান্ত। আমার মা বললেন, সাদিয়া, তুই কিছুদিন নাহিয়ানকে তোর বাসায় রেখে দে, ওর পরীক্ষা চলছে, আর আমি চাই যেহেতু এদেশে পড়ছে সেহেতু এসএসসি পরীক্ষাটা অন্তত এদেশ থেকে দিক, তারপর না হয় ওকে ইতালি পাঠিয়ে দিব। আমরা কিছুদিনের জন্য আত্মগোপনে যাচ্ছি। আমাদের এই মুহূর্তে বাসায় থাকা বা পরিচিত পরিবেশে থাকাটা খুবই কঠিন হয়ে যাবে। আমার স্বামী, তার অফিস থেকে তাকে ক্লোজ করা হয়েছে, সর্বক্ষণ পুলিশ গোয়েন্দা বিভাগ তাকে নজরে রাখছে, যে কোনো সময় যে কোনো অঘটন হয়ে যেতে পারে। আমাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভালো থাকার কারণে সাদিয়া আন্টি এবং তার পরিবার বিভিন্নভাবে আমাদের দিয়ে উপকৃত ছিলেন, যার জন্য তিনি সহজেই এই প্রস্তাবটা লুফে নেন এবং তিনি আমার মাকে অভয় দিয়ে বলেন, কোনো সমস্যা নেই, নাহিয়ান আমার কাছেই ভালো থাকবে, আমার কাছেই থাকবে যতদিন না পর্যন্ত একটা সুরাহা হয়। তোরা যতদিন না পর্যন্ত একটা স্টেবল জায়গায় পৌঁছাতে পারিস ততদিন পর্যন্ত নাহিয়ান আমার কাছে থাকবে। ওই রাতেই আমাকে আমার বই খাতা এবং প্রয়োজনীয় জিনিসপত্র সহ শিফট করে দেওয়া হয় সাদিয়া আন্টির বাসায় এবং আমাকে না জানিয়ে আমার বাবা মা হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান। এদিকে সাদিয়া আন্টির বাসায় আমি একরকম দম বন্ধ হয়ে যাচ্ছি। আমি যে পরিবেশে বেড়ে উঠেছি তার থেকে ওই পরিবারের অবস্থা কিছুটা নিম্নমানের। আমি জানি আমার মা যাওয়ার সময় বেশ মোটা অঙ্কের একটা টাকা সাদিয়া আন্টিকে দিয়ে যান। উনি কী করেন, 3 রুমের বাসা ছিল, উনি একটা রুমকে পরিপূর্ণভাবে আমার জন্য ডেকোরেট করে দেন। এসি, উন্নত সুযোগ সুবিধা, কম্পিউটার, টিভি, পার্সোনাল ফ্রিজ সহ কী ছিল না সেখানে। সত্যি বলতে আমার যত্নের প্রতি তিনি প্রচণ্ড রকম, মানে কি বলবো, মানে আমার যত্ন নিয়ে তিনি প্রচণ্ড রকম সচেতন ছিলেন। আমার কোথায় কি হচ্ছে না হচ্ছে, ইভেন আমি রাতে ঘুমিয়ে পড়লে বারবার তিনি এসে আমাকে দেখে যেতেন আমি ঠিকমতো ঘুমাচ্ছি কি না। কিন্তু আমার মন পড়ে রয়েছে আমার বাবা মার কাছে। বাবা মা কোথায় আছে, আমার সাথে কোনো যোগাযোগ নেই। পরিচিত যতগুলো নাম্বার ছিল প্রত্যেকটা নাম্বার বন্ধ। একদিন 2 দিন 3 দিন করে 1.5 মাস কেটে যায়। আমার ভিতরটা উতলা হতে থাকে, আমি ভিতরে ভিতরে অসুস্থ হয়ে পড়ছিলাম। এই অনভিপ্রেত পরিস্থিতি আমাকে পাগল করে দিচ্ছিল। আমি আমার বাবা মার শোকে কাতর। আমি ভাবতে থাকি তারা কি আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে। তবে এতটুকু বোঝার বয়স ছিল, তারা যদি পুলিশের হাতে ধরা পড়ে তাহলে আমি কোনো না কোনোভাবে জানতে পারবো। তারা পুলিশের হাতে ধরা পড়েননি। কোথায় আছেন তারা? দেড় মাস পর এক রাতে ইন্ডিয়ান একটা নাম্বার থেকে ফোন আসে সাদিয়া আন্টির ফোনে। তিনি দৌড়ে এসে আমার রুমে এসে বললেন, নাহিয়ান, তোমার বাবা মা। আমি অত্যন্ত আনন্দে উৎপেলিত হয়ে উঠলাম। ফোন দিয়ে বলতাম, বাবা মা তোমরা কোথায়? আমার এখানে প্রচণ্ড কষ্ট হচ্ছে তোমাদের ছাড়া। জন্ম থেকে আজ অবধি তো তোমাদের ছাড়া কখনো থাকিনি। আমাকে কেন এমন করে একা ফেলে চলে গেলে? আমার মা
কাতর কণ্ঠে বলল, বাবারে, ওই দেশে থাকা আমাদের জন্য খুবই কঠিন হয়ে গিয়েছে। আমরা পালিয়ে গোপনে ভারত চলে এসেছি। টাকার বিনিময়ে এখানে সিটিজেনশিপ নিয়েছি এবং পাসপোর্ট করিয়েছি। কিছুদিনের ভিতর আমরা এখান থেকে ইতালি চলে যাব এবং আমরা ইতালি চলে যাওয়ার পর তোমাকেও আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ইতালি নিয়ে যাব। তারপর আমরা একসাথে আবার সেখানে বসবাস করব। তাদের কথায় আমি কিছুটা আশ্বস্ত হলাম। অন্তত এতটুকু জানলাম আমার বাবা মা বেঁচে আছে এবং তারা পুলিশের করায়ত্তের বাইরে। এরপর সময় চলে যায়, আবারও অনেক দিন ফোন আসে না। কিছুদিন পর জানলাম, প্রায় 2 মাস পর জানলাম যে আমার বাবা মা সুস্থ স্বাভাবিকভাবে ইতালি পৌঁছে গিয়েছেন। সেখানে আমাদের নানা বাড়ির এবং দাদা বাড়ির প্রত্যেকটা আত্মীয় স্বজন সেখানে রয়েছে। পৌঁছে যাওয়ার পর আমি নাছোড়বান্দা হয়ে গেলাম, আমাকে সেখানে নিয়ে যাও। কিন্তু আমার মা এবং সাদি আন্টি দুইজন সলা পরামর্শ করে ঠিক করলেন যে এই মুহূর্তের নয়, বরং আমি এসএসসি পাস, বাংলাদেশ থেকে এসএসসি পাস করার পর আমি ইতালি চলে যাব আমার বাবা মায়ের কাছে। সেভাবেই ঠিক হলো। অগত্যা আমি রাজি, এবং এছাড়া আমার তেমন কিছু করারও ছিল না। আমার মা কিন্তু প্রতি মাসে আন্টিকে বড় অঙ্কের একটা টাকা পাঠিয়েই যাচ্ছেন, যে টাকাটার মাধ্যমে শুধুমাত্র যে আমার খরচ বা আমার ব্যয় নির্বাহ হচ্ছিল সেটা না। প্রকৃতপক্ষে আম্মু যে অ্যামাউন্টের টাকা পাঠান সেটা দিয়ে ওই একটা পরিবারের পুরো মাসের সব ধরনের খরচ চলে যায়, যেহেতু আমাদের টাকা পয়সা বা অর্থবিত্তের কোনো অভাব ছিল না। এবং ইতালিতে আমার দাদার পরিবার, আমার নানার পরিবার দুই দিকেই খুবই প্রতিষ্ঠিত। আমার সময় কাটতে থাকে। আমার এই অসহনীয় সময়ের মাঝে আমার যতটুকু প্রশান্তির জায়গা ছিল সেটা প্রিয়া। আমরা প্রচুর পরিমাণে ঘুরতাম, একসাথে চলাফেরা করতাম, আনন্দ করতাম, অনেক মজা করতাম। বিকেলবেলায় একসাথে ঘুরতে যেতাম শহর ছাড়িয়ে, কখনো ছাদে উঠে একসাথে খেলাধুলা করতাম। সো এদিক দিয়ে সময়টা ভালোই যাচ্ছিল। কিন্তু লিসেনার্স, বয়সটাই সবচেয়ে বড় শত্রু। ক্লাস 9-এ যখন পড়ি তখন প্রেমের পাঠ কী জিনিস সেটা কিছুটা বোঝা হয়ে গিয়েছে। শরীর ও মনে যৌবনের প্রথম 6টা বর্তমান। আমি একটু একটু করে প্রিয়ার প্রতি দুর্বল হতে থাকি। এতদিন যে জায়গাটা নিছক খেলার স্বার্থের বিষয় ছিল, সেই জায়গাটা এখনের পরিস্থিতিতে অন্য কিছু চায়, মনের জায়গা দখল পেতে চায়, একান্ত নিজের এমন অনুভূতি চায়। আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম, অনেকবার চেষ্টা করেছি বলার, কিন্তু প্রকৃতপক্ষে প্রিয়া ছিল অত্যন্ত স্মার্ট, প্রচণ্ড রকম ইগোয়েস্টিক এবং খুবই সংবেদনশীল একটা মেয়ে। ক্লাসে যেমন প্রচণ্ড মেধাবী ছিল, রূপে গুণে যেমন অনন্য ছিল, তেমনি মানুষের মন বুঝতে পারার ক্ষেত্রেও সমান পারদর্শী ছিল। মানে যাকে বলে টোটাল প্যাকেজ। রূপে তিলোত্তমা, গুণে সরস্বতী। তো আমার মনোভাব হয়তো বা কিছুটা সে টের পেত, কিন্তু সে কখনো সেই বিষয়ের কাজ দিয়েও যেত না। আমাদের বন্ধুত্বটা ঠিকঠাক চলতে থাকে। একটা পর্যায়ে আমি প্রচণ্ড ডেসপারেট হয়ে যাই, মানে প্রিয়া ছাড়া যেন মাথায় আর কিছু নেই। আমি আমার অবস্থান
আমি আরেকটা পরিবারে পড়ে আছি এটা আমি ভুলে যাই, এবং আমি এক রাতে খুবই গোপনে প্রিয়াকে একটি চিঠি লিখে ফেলি। চিঠি লিখে তার ম্যাথ বইয়ের ভিতর রেখে দিই। চিঠিটা প্রিয়া পেয়েছে কিনা আমি জানি না, তবে তার পরদিন থেকে প্রিয়া আমার সাথে আর কথা বলে না, কোনোভাবেই কথা বলে না, আমাকে এড়িয়ে যায়। আমি নিজেও কিছুটা ভয় পেয়ে যাই। এরপর একদিন বাইরে যখন হাঁটতে গিয়েছি, প্রিয়া আমার সাথে বের হয় না, তবে বাইরে যখন গিয়েছি তখন আমি বলার চেষ্টা করি, প্রিয়া আমার সাথে এমন করছো কেন? প্রিয়া আমাকে বলল যে দেখেন, আপনি আমাদের বাসায় আছেন, আমাদের সাথে আছেন, কিন্তু এমন কিছু করবেন না যাতে লিমিট ক্রস হয় এবং আমার নিজের বাসা থেকে বের হয়ে যাওয়া লাগে। প্রচণ্ড একটা ধাক্কা খাই। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, যখন বিষয়টা, চিঠির বিষয়টা প্রেক্ষাপট থেকে হারিয়ে যাচ্ছে প্রায়, সাদিয়া আন্টি লক্ষ্য করছেন প্রিয়া আমার সাথে কথা বলে না, আমাদের আড্ডা হয় না, অ্যাভয়েড করে চলে, এক টেবিলে বসে খাওয়াও হয় না। ও, যে কথা বলতে ভুলে গিয়েছি, সাদিয়া আন্টির হাজব্যান্ড ছিলেন আত্মভোলা মানুষ। তিনি তিনার কাজ, ব্যবসা বাণিজ্য নিয়ে এতটাই ব্যস্ত থাকতেন যে তার যে একটা পরিবার আছে এটাই তিনি ভুলে যেতেন। হয়তোবা সপ্তাহে 1-8 দিন তার দেখা মিলত, এর বাইরে তিনি ঢাকা চিটাগং করেই সময় কাটাতেন। যাই হোক, যখন প্রেক্ষাপট প্রায় ভুলে যাওয়ার মতো অবস্থা, এমন সময় সাদিয়া আন্টির কৈফিয়ত তলব হয়, নাহিয়ান শুনে যাও, প্রিয়ার সাথে তোমার কি হয়েছে? আমার মনে হলো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমার ভেতরটা ধক করে উঠেছে। আন্টি কি সব জেনে গেল? আমি প্রচণ্ড ভয় পেয়ে বললাম যে না, তেমন তো কিছু না, ওই আমার সাথে ছোটোখাটো একটু ঝগড়া হয়েছে, আর কিছু না। কিন্তু এত সহজে তো আন্টিকে বলানো সম্ভব না। আর আমি বা আন্টিকে কীভাবে বলি আমি কি কেলোর কীর্তি করেছি? আন্টি তারপরেও অনেক বেশি চাপাচাপি করতে থাকেন। আমি অনেক কষ্টে ঘোড়া বুঝ দিয়ে বুঝিয়ে সুঝিয়ে রুমে গিয়ে শুয়ে থাকি। ঠিক পরদিন আমি সন্ধ্যায় ছাদে যেতাম। তো সন্ধ্যায় যদিও ছাদে যাওয়া নিষেধ ছিল, তারপরও আমার ওই গোধূলির শেষ অংশটা খুবই ভালো লাগতো। আমি আকাশের দিকে তাকিয়ে সূর্যের মিলিয়ে যাওয়া আলো আঁধারের একটি খেলা প্রতিদিন সন্ধ্যায় দেখতাম, আর আমার মা বাবার কথা মনে করতাম। সবাই ছাদ থেকে চলে গিয়েছে, মাগরিবের আজান হয়ে গিয়েছে, আমি একাই বসে আছি। হঠাৎ করে দেখি সাদিয়া আন্টি উপরে উঠে আসছেন। উপরে উঠে এসে আমাকে বলছেন, নাহিয়ান একটু আমার কাছে এসো। আমি গেলাম। তার হাতে একটা কাগজ, এবং কাগজটা দেখে আমি তো বুঝতে পেরেছি এটা কী কাগজ। তিনি আমাকে বললেন, এটা কি? আমি বললাম ভয় মেশানো কণ্ঠে, এটা একটা চিরকুট। পরে চিরকুটটা পড়ো। আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। আমি ততক্ষণে বুঝে গিয়েছি আমার মাথার উপর খাড়া সঙ্গীন যা কিছু আছে সব কিছু নেমে আসছে। আমি কাতর কণ্ঠে বললাম, আপনি তো জানেন এটা কি, এখানে কি লেখা আছে? আমাকে কেন আর পড়তে বলছেন? আমি ভেবেছিলাম হয়তো এই মুহূর্তে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে, আমার বাবা মাকে কমপ্লেন করা হবে,
এদেশে আমার শেষ আশ্রয়টুকু পর্যন্ত হারিয়ে যাবে। আমি প্রচণ্ড ভয়ভীত হয়ে পড়ি, কিন্তু আন্টি নাছোড়বান্দা, পড়ো, আমি পড়তে বলেছি, তুমি পড়বে নাকি আমি পড়বো? মাথা নিচে করে থাকি। এরপর আন্টি আস্তে আস্তে চিঠি পড়তে থাকেন। পড়তে পড়তে চিঠির ভিতরে বানানের ভুল, শব্দের প্রয়োগের বিভিন্ন জায়গায় ভুল ধরতে থাকেন। তিনি আমাকে বলেন, তোমার মা বাবা প্রত্যেক মাসে আমাকে মোটা অঙ্কের টাকা পাঠাচ্ছেন তোমাকে খেয়াল রাখার জন্য, তুমি স্কুলে যাতে ভালো করো, তুমি এত নাম করা একটা স্কুলে পড়ো, তুমি যাতে ভালো করো তার জন্য। আর তোমার লেখাপড়ার এই শ্রী, তুমি এই চিঠি আবার লিখবে এবং যে সমস্ত জায়গাগুলো ভুল আছে এই ভুলগুলো সংশোধন করে আসবে। এটা বলে তিনি হন হন করে হেঁটে ভিতরে চলে যান। আমি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না। যেখানে আমাকে বকা দেওয়ার কথা তার মেয়েকে প্রেমপত্র দেওয়ার জন্য, সেখানে তিনি আমাকে বকা দিয়ে গেলেন বানান ভুল এবং শব্দের ভুল প্রয়োগ করার জন্য। যাই হোক, আমার মাথার উপর থেকে যেন বিপদ উদ্ধার হয়ে গেল। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে, আমি আমার শৈশবের বন্ধুকে হারিয়ে ফেললাম। প্রিয়া আর আমার সাথে কথাই বলে না, যথেষ্ট দূরত্ব মেনটেন করে চলে। সামাজিকতার দায়ভারের ক্ষেত্রে যতটুকু নয় তার বাইরে 1 ইঞ্চি পরিমাণও তার সাথে কথা বলার আমার সুযোগ নেই, এবং আমি সত্যিকার অর্থে খুবই একা হয়ে পড়লাম। মা বাবা চলে যাওয়ার পর প্রিয়া ছিল আমার পুরো জায়গা জুড়ে। আনন্দ, হই হুল্লোড়, লাফালাফি, ঝগড়াঝাটি, আবার মিলমিশ, সব কিছু মিলিয়ে আমার টিকে থাকার অনেক বড় জায়গা ছিল প্রিয়া। সেও আমার থেকে দূরে সরে গেল। আমি একদিন হঠাৎ করে জিজ্ঞেস করলাম, প্রিয়া, আমাকে তোমার পছন্দ হয় না, তুমি আমাকে ভালোবাসো না, বা হয়তো বা আমার পছন্দ হওয়ার মতো কোয়ালিটি আমার ভিতর নেই, কিন্তু তাই বলে এভাবে আমাকে ছোট করবে তুমি? তুমি তোমার মার হাতে একটা চিঠি দিয়ে দিবে? আমি তো অন্তত তোমার বাসার মেহমান, তো সেই হিসাবেও তো এতটুকু ভদ্রতা তোমার করা উচিত ছিল। চাবুকের বাড়ির মতো মুখের উপর সপাং করে সাদিয়া বলে উঠল, মেহমান তো 2-4 দিন থাকে, আপনি তো মাসের পর মাস আমাদের এখানে পড়ে আছেন, আপনাকে আর মেহমান ভাবি কিভাবে? অপমানে আমি লাল হয়ে গেলাম। আমিও না নিজেকে নিজের ভিতর গুটিয়ে নিচ্ছি। আমি আসলে এই পরিবেশের সাথে মিলিয়ে থাকতে পারছি না, হাঁপ ছেড়ে বাঁচতে পারছি না। আমি খাওয়া দাওয়া করতে পারছি না, আমি ঘুমোতে পারছি না, আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। চোখ এড়ায়নি কিন্তু সাদিয়া আন্টির। আমার অবস্থা দেখে তিনি হঠাৎ করে আমাকে বললেন, নাহিয়ান, চলো আমরা একটু বাইরে থেকে কোথাও ঘুরে আসি, তোমার মন অনেক খারাপ, বাইরে থেকে ঘুরে আসলে অনেক ভালো লাগবে। আমি না করে দিলাম, কারণ আসলে আমার সেই মানসিকতা ছিল না। কিন্তু সাদিয়া আন্টি ছাড়ার পাত্র নন। তিনি জোর করে আমাকে নিয়ে যান বান্দরবন। বলে রাখা উচিত, তার হাজব্যান্ড যথারীতি তার কাজের জন্য 15 দিনের জন্য ঢাকায়, তার টিকিটও খুঁজে পাওয়া যাবে না। আন্টি, আমি আর প্রিয়াকে নিয়ে বান্দরবনে রওনা হন। আমরা বান্দরবন গেলাম, হোটেলের সুইট বুক করলাম, 2টা রুম। এক রুমে আন্টি আর প্রিয়া, আর এক রুমে আমি। সকাল থেকে শুরু হলো আমাদের পাহাড় ভ্রমণ। চাঁদের গাড়িতে করে পুরো বান্দরবান ঘুরে দেখলাম। নীলগিরি, নীলাচল, চিম্বুক, ঝুলন্ত ব্রিজ, স্বর্ণ মন্দির, নাফাখুম, নখরুম, 7 ভাই খুম।
তো এগুলো দেখে অত্যন্ত ক্লান্ত হয়ে রাতে আমরা বাসায় ফিরেছি। আমার ভিতরটা প্রচণ্ড চঞ্চল। এত আনন্দ বা এত সৌন্দর্যের পরেও আমার মনটা মরা পড়ে আছে, কারণ এই জার্নির এত সময় প্রিয়া আমার সাথে একটা কথাও বলেনি। রাত প্রায় 12:30, আমি গভীর ঘুমে মগ্ন। দরজায় ঠক ঠক শব্দ। প্রথম দিকে বিরক্ত হয়েছি, তারপর একটা সময় ঘুম ভেঙে ক্লান্ত শরীরটা টেনে নিয়ে দরজার পাশে গিয়ে দরজা খুলে দেখি সাদিয়া আন্টি দরজার বাইরে। আমি কিছুটা বিব্রত অনুভব করি। তিনি ভিতরে আসেন। ভিতরে এসে আমাকে বললেন, নাহিয়ান, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি তোমার চিঠিটা পেয়েই আমি বুঝতে পেরেছি তুমি আমার মেয়ে প্রিয়াকে অত্যন্ত ভালোবাসো। ভালোবাসাটা কোনো অপরাধের নয়, কিন্তু তুমি প্রিয়া সম্পর্কে একটা বিষয় জানো না। আমার মেয়েটা না মেয়ে না ছেলে। আমি অবাক হয়ে বলি, প্রিয়া না মেয়ে না ছেলে মানে? তিনি বলেন, প্রিয়া আসলে হিজড়া। প্রথম দিকে বুঝতে পারিনি, কিন্তু ও যখন ক্লাস 4-5-এ পড়ে তখন থেকে আস্তে আস্তে ও নিজেই ব্যাপারটা বুঝতে পারে। এবং এরপরও বাসা থেকে অনেকবার বের হয়ে যেতে চেয়েছে, অনেকবার ও আত্মহত্যা করতে চেয়েছে। আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে রেখে দিয়েছি এবং আমরা ওয়াদা করেছি যে পৃথিবীর কেউ জানবে না ও মেয়ে নয়। তুমি যখন ওকে ভালোবাসার প্রস্তাব দিয়েছ তখন ওর সেই দুর্বলতম জায়গায় প্রচণ্ড আঘাত লেগেছে, যার জন্য নিজের ভিতর কুঁকড়ে গেছে, তোমার সামনে আসতে পারছে না। এই পর্যায়ে আন্টি আমাকে বুকের সাথে জড়িয়ে নেন। দর্শক, আন্টি নিজে অত্যন্ত আকর্ষণীয় চেহারা ছিলেন। তিনি তার নিয়মতান্ত্রিক খাওয়া দাওয়া, ব্যায়াম এবং তার যে শরীরচর্চা আছে সেগুলোর মাধ্যমে তিনি তার মূল বয়সটাকে নিজের শরীর থেকে দূরে রাখতে পেরেছিলেন। ওনার বয়স 25-26-এর বেশি আপনার মনে হবে না, যদিও ওনার বয়স 30-এর কাছাকাছি, 30 বা তার থেকে বেশি। তো স্বাভাবিকভাবে আমার বয়সে ওই অবস্থায় অনেক ধরনের কুচিন্তা মাথায় আসে। কিছু সময়ের ভিতর আমি আন্টির নোংরা উদ্দেশ্যটা বুঝতে পারি, কিন্তু ততক্ষণে আমি আমার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। যা হবার সেটাই হয়ে গেল। আমার জীবনের প্রথম ঐন্দ্রিক সম্পর্কের হাতে খড়িটা হলো আমার মায়ের বান্ধবীর সাথে। সময়টা কতখানি কঠিন ছিল জানি না, কিন্তু উনি রুম থেকে বের হয়ে যাওয়ার পর আমি বাকরুদ্ধ হয়ে বসেছিলাম। এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমার কি করা উচিত এবং আমি কোনো দিক খুঁজে পাচ্ছিলাম না। এটা কি হয়ে গেল? রাতটা ওভাবেই কেটে যায়। সারাদিনের পরিশ্রমের পর নির্ঘুম রাত। সকালবেলা আমার চোখ মুখ লাল হয়ে যায়। আন্টি আবার প্রিয়াকে নিয়ে বেরিয়েছে। নাহিয়ান, আমাদের সাথে যেতে হবে তোমাকে। আমি বললাম, না, আমি যেতে পারবো না। আমি খুব বাজেভাবেই বললাম, আমি যেতে পারবো না। তিনি বললেন, না, তোমাকে যেতেই হবে, এবং আপনারা জানেন যে উনি অত্যন্ত নাছোড়বান্দা একজন মানুষ। জোর করে আমাকে নিয়ে গেলেন। এরপর প্রিয়াকে একটা জায়গায়
ঘুরতে ব্যস্ত রেখে তিনি আমার কাছে আসলেন এবং বললেন, নাহিয়ান, আমি জানি প্রিয়ার প্রতি তুমি দুর্বল ছিলে, এবং যেহেতু তোমার ওই ইমোশনটা ছিল, আমি আসলে তোমাকে শুধু একটু ভালো রাখতে চেয়েছি। তুমি পড়াশুনো করছো না, তুমি স্বাভাবিক জীবনে আসতে পারছো না, আমি চেষ্টা করেছি তোমাকে একটু এন্টারটেইন করার। এতে করে আমি মনে করেছি তোমার একটু ভালো লাগবে। আমি আন্টির চোখে মুখে একটা ভয় দেখতে পাই। তিনি বলেন, তুমি কি তোমার মাকে এই বিষয় সম্পর্কে বলবে? আমি মনে মনে হেসে দিই। কেউ নিজের এ ধরনের খারাপ কথা নিজের মায়ের সাথে শেয়ার করতে পারে? আমি বললাম, না, এগুলো কি মায়ের সাথে শেয়ার করার মতো ব্যাপার? ওনাকে বেশ নিশ্চিন্ত দেখলাম, ওনাকে বেশ নিশ্চিন্ত দেখলাম। কিন্তু আসলে ওনার দৃষ্টি থেকে না আমি মুক্তি পেলাম না। পরদিন রাত আবারও তিনি আমার রুমে আসলেন। আবারও সেই নিষিদ্ধ যাত্রা। আবারও, আবারও, আবারও 7-8টা দিন কেটে গেল এইভাবে। এরপর আমরা ঢাকায় চলে আসলাম। লিসেনার্স, প্রকৃতপক্ষে আমি একটু অভ্যস্ততায় পড়ে গিয়েছি। আমি সত্যি বলতে কি, তিনি ছিলেন ভুবন মোহিনী আকর্ষণীয়া। তাকে উপেক্ষা করার সাধ্য পৌরসত্বপূর্ণ কোনো পুরুষের নাই। আমিও পারিনি। আমার তো উঠতি যৌবন, আমি একাকার হয়ে গেলাম তার নোংরা খেলায়। সময় গড়াতে গড়াতে আমার এসএসসি পরীক্ষার সময় চলে আসলো। আমি এসএসসি পাশ করলাম। এখন আমার ইতালি যাওয়ার তোড়জোড়। কিন্তু সাদি আন্টির কী হবে? আমি তো তার প্রভাবে এতটা প্রভাবান্বিত, তাকে এক মুহূর্ত পাওয়ার জন্য আমি সমস্ত পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি। আমি তাকে ছেড়ে চলে যাব? যাওয়ার আগে তিনি আমাকে একটি মারাত্মক ঘটনা শোনালেন। নাহিয়ান, বেশ কিছুদিন আগে তোমার আঙ্কেলের সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে গেছে। আমরা শুধু পরিস্থিতির প্রয়োজনে একসাথে আছি, আমাদের সাথে বৈবাহিক কোনো সম্পর্ক নেই। নাহিয়ান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, চলো আমরা বিয়ে করে ফেলি। আমার একদিকে বাবা মায়ের ভয়, একদিকে তার প্রতি আকর্ষণ। আমি হ্যাঁ বলবো নাকি না বলবো, আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। একটা পর্যায়ে তার কৌশলের কাছে আমি পরাজিত হলাম এবং তার আকর্ষণকে উপেক্ষা করে চলে যাওয়া আমার সম্ভব হলো না। আমরা একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেললাম। যদিও কাবিন আমাদের হয়নি, কিন্তু অ্যাফিডেভিটের মাধ্যমে আমরা বিয়ে করে ফেললাম। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমার বাবা মা আমাকে পাসপোর্ট করার জন্য তাগিদ দিচ্ছেন, এবং যেহেতু আমার বয়স কম, আমার বাবা মা টাকা পাঠিয়ে আন্টির মাধ্যমে আমার বয়স বাড়িয়ে আমার পাসপোর্টটা করে ফেলে। আমার বয়স দেখানো হয় 21 বছর। এই সুযোগটা সাদিয়া আন্টি নেন। তিনি আমার ওই পাসপোর্টের হিসাব ধরে তিনি একটি কাবিনও করে ফেলেন। যদিও আমার তাতে না ছিল না। যথাসময়ে আমার বাবা মা আমার জন্য ভিসা পাঠান। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর আমি উড়াল দিয়ে ইতালির পানে যাওয়ার সময় সাদিয়া আন্টি আমাকে ছড়িয়ে ধরে বলেছিলেন, নাহিয়ান, তুমি কি আমায় ভুলে যাবে? আমি বলেছিলাম, বউকে কীভাবে ভুলে যাওয়া যায়? আমি ভুলে যাব না। আমি গেলাম, আমি ইতালি পৌঁছে গেলাম। কয়েকদিন আসলে পরিবারকে কাছে পেয়ে না আমি সব কিছু, বাংলাদেশের সব কিছু ভুলে গিয়েছিলাম। আনন্দে আত্মহারা হয়ে আমি ইতালির রোম, জেনোয়া, মিলান, ভেনিস, একের পর এক শহর এক্সপ্লোর করছি। প্রায় 15 দিন পর
কোনো এক দুর্বল মুহূর্তে আমি তাকে ফোন দেই। কারণ শারীরিক চাহিদাটা তো তখনও বর্তমান ছিল। মনের কোণে তো তার ছোঁয়াগুলো তখনও লেগেছিল। আমি তাকে ফোন দেই। ফোন দেওয়ার পর তিনি কেঁদে কেটে অস্থির, "নাহিয়ান, তুমি আমাকে ভুলে গেলে, বিশ্বাসঘাতকতা করলে।" তো ওই ছোট বয়সে এমন অপবাদ পাওয়াটা আমার জন্য খুব কঠিন ছিল। আমি বললাম, "না, আমি ভুলে যাইনি। আমি যেভাবে হোক তোমাকে এদেশে আনার চেষ্টা করছি।" আমি আমার মা-বাবার সাথে বায়না শুরু করে দিলাম, "সাদিয়া আন্টিকে আমার লাগবে, আমার ইতালি আনতেই হবে। যদি না আনে আমি সুইসাইড করব।" বিভিন্নভাবে আমি আমার পরিবারকে ব্ল্যাকমেইল করে যাচ্ছি তো করে যাচ্ছি। আমার মা একসময় তাকে প্রস্তাব দেন যে তার স্বামী সন্তান সহ তারা যেন ইতালি চলে আসে। কিন্তু সাদিয়া আন্টি জানায় যে তার হাজব্যান্ড ইতালি যাবে না এবং প্রিয়াও ইতালি আসতে পারবে না। তিনি অগত্যা বলেন তিনি একাই ইতালি চলে আসবেন। তো আমার মা আমতা আমতা করে ছেলের মুখের দিকে তাকিয়ে রাজি, আসুক। তাকে টাকা পাঠানো হয়, তার সব ধরনের ফর্মালিটিস মেনটেন করা হয়। আমার বাবা নিজে তার পাসপোর্ট, ভিসা সব কিছু ঠিক করে এদেশে আসার সমস্ত ব্যবস্থা করে নেন। যথাসময়ে সাদিয়া আন্টি দেশে চলে আসেন, আমাদের বাসাতেই তার ঠাঁই হয়। আমার হারিয়ে যাওয়া আনন্দগুলো যেন আবার ফিরে আসে। আমি যেন আমার বাংলাদেশের সেই মুহূর্তগুলো আবার ফিরে পাই। সারাদিনে বাবা মা যেহেতু কাজে বাইরে থাকতেন, পুরো বাসাটায় আমি এবং সে, আমাদের জীবনটা সুন্দর যাচ্ছিল। এভাবে চলে প্রায় 6 মাস। হঠাৎ করে সাদিয়া আন্টি বলেন, "আমি একটা জব করব এবং আমি আমার মতো করে আলাদা থাকবো।" আমি বললাম, "কেন সেটা করতে হবে?" তো বলল যে, "না, আমি সবার সাথে কথা বলেছি, এক বাসায় এতদিন এভাবে থাকা উচিত না। আমি যদি দূরে বাসা নিই তাহলে আমরা দুইজনও সেখানে আলাদা বেশি সময় কাটাতে পারবো।" যেই কথা সেই কাজ। আমাদের বাসা থেকে 2 কিলোমিটার দূরে তিনি একটি ছোট্ট সিমসাম বাসা নিলেন। কি যেন একটা ছোটোখাটো চাকরি ব্যবস্থা হয়ে গেল। সেটা করেন আর ওই বাসায় থাকেন। আমি প্রায় সেখানে যাই। সময়গুলো ভালো যাচ্ছিল। কিন্তু বিপত্তি হলো কখন জানেন? একদিন আমি যখন ওই বাসায় ঢুকতে যাব, এমন সময় দেখি আমার বাবা গেটের বাইরে। আমার বাবা তার গাড়ি থেকে নেমে বাসার দিকে আসছেন। হঠাৎ আমাকে দেখে চমকে উঠে বললেন, "তুমি এখানে?" আমি বাবাকে দেখে যার পরনে ভয় পেয়ে গেলাম। বললাম, "না, আমি সাদিয়া আন্টির সাথে দেখা করতে এসেছি।" তো বললেন, "ও ও ও বাসায় আছে?" তো বললাম, "হ্যাঁ, থাকারই তো কথা।" তা বলার পর আমার বাবা বাসার ভিতরে ঢুকে যান আমার দিকে না তাকিয়েই। আমি আসলে বাসার ভিতরে ঢুকবো কি ঢুকবো না এটা নিয়ে দ্বিধান্বিত ছিলাম। আমি কিছু না করে আমি বাবার গাড়িতে গিয়ে বসে পড়ি এবং বাবা সেটা লক্ষ্য করেছে আমি গাড়িতে বসা। প্রায় 40 থেকে 45 মিনিট পর বাবা ওখান থেকে বের হয়ে আসে। বাবা যখন গাড়িতে উঠতে যাবে তখন আমি বলি, "আমি একটু ঘুরে আসি।" বাবা আমাকে বলল, "না, তোমার যাওয়ার প্রয়োজন নেই।" আমি বললাম, "না, আমি সাদিয়া আন্টির সাথে একটু দেখা করে আসি।" দেখা করতে গেলাম। যাওয়ার পর দেখি সাদিয়া আন্টির বীভৎস অবস্থা। তার চোখ মুখ ঘেমে নেই একাকার, ক্লান্তির ছাপ তার চোখে মুখে। আমি তখন 12th-এ পড়ি। সত্যিকার অর্থে কিছু বুঝি, কিন্তু আসলে সেটা তলিয়ে দেখার মতো মানসিকতা তখনও আমার হয়নি এবং আমার মনের কোথাও আমি এটা চিন্তা করতে পারিনি যে আমার বাবার সাথে সাদিয়া আন্টির একটা বা আমার বউয়ের একটা খারাপ সম্পর্ক থাকতে পারে। আমি তাকে জেরা করতে শুরু করি, "বাবা কেন এসেছিল?" তো বলল যে, "বিভিন্ন কাজে এসেছিল। আমি তোমাকে একটু জুস বানিয়ে দিই, আমি অনেক ক্লান্ত।" আমি কিছু না বলে বের হয়ে আসি।
আমার প্রতি সাদিয়া আন্টির মোহ কমতে থাকে, আমাকে অ্যাভয়েড করা শুরু করতে থাকে, আমার প্রতি অনীহা দেখাতে শুরু করতে থাকে। অপরদিকে আমার বাবার ওই বাসায় যাওয়া প্রচণ্ড রকমভাবে বাড়তে থাকে। একটা পর্যায়ে আমি তাকে অনেক প্রেশার ক্রিয়েট করে, অনেকভাবে তাকে আমি বোঝানোর চেষ্টা করি আমার বাবা তার শ্বশুর, সে কীভাবে পারে, কিন্তু সে আমাকে বারবার অস্বীকার করে যায় তোমার বাবার সাথে আমার কোনো বাজে সম্পর্ক নেই। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম আমার বাবা তার উপার্জনের প্রায় সবটাই এখানেই ব্যয় করে নতুন 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 বাড়ি কেনা হয়েছে তার জন্য। সে বলে সে নিজেই কিনেছে, না আমি তো জানি তার চাকরি থেকে সে কতটুকু বেতন পায়, তার এই টাকা কোথা দিয়ে আসে। এদিকে আমাদের বাসায় আমার বাবার আমাদের জন্য কোনো বাজেট নাই। আমার বাবার উপার্জনের প্রায় সবটাই তিনি ঢেলে দিচ্ছেন সাদিয়ার কাছে। তো এভাবে চলতে চলতে একদিন আমি হাতে নাতে খুবই আপত্তিকর অবস্থায় তাদেরকে ধরে ফেলি। কিন্তু আমি আমার বাবাকে তো আর গায়ে হাত তুলতে পারি না। আমি একটু আড়ালে গিয়ে অপেক্ষা করি, আমার বাবা বের হয়ে যাওয়ার পর আমি সাদিয়া আন্টি বা আমার ওয়াইফ তাকে প্রচণ্ড রকম মারধর করি। সে তখনও অস্বীকার করে যাচ্ছে যে না, আমার বাবার সাথে তার কোনো বাজে সম্পর্ক নেই, অথচ আমার চোখ সাক্ষী একদিকে আমার পরিবারটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের সংসারটা ভেঙে পড়ছে, আমাদের পরিবারটা নিম্নগামী হয়ে যাচ্ছে, অন্যদিকে সাদিয়া ফুলে ফেঁপে উঠছে। এভাবে দিনানিপাত করে একটা পর্যায়ে আমার মাও বুঝতে পারে কিছু একটা হচ্ছে। উনি সরাসরি সাদিয়া আন্টিকে বাসায় ডাকেন, বাসায় ডেকে খুব বকাঝকা দিয়ে বলেন তোর হাজব্যান্ডকে তুই এই মুহূর্তে ইতালি আসতে বলবি, এবং প্রিয়াকে তুই যেখানে আছে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, ইতালি আসতে বলবি। সাদিয়া আন্টি আমাদের জানান তার হাজব্যান্ডের সাথে তার কোনো সম্পর্ক নাই এবং প্রিয়া তার বাবাকে ছেড়ে এখানে আসতে রাজি নয়। একটা পর্যায়ে খুবই বাজে ব্যবহার করে সাদিয়া আন্টি আমাদের বাসা থেকে বের হয়ে যান। আমাদের পুরো দুইটা পরিবার, আমার বাবার দিকের, আমার নানার দিকের প্রত্যেকটা পরিবার আমার বাবাকে প্রচণ্ডভাবে চেষ্টা করেছে ওখান থেকে ফেরানোর, কিন্তু আমার বাবা নাছোড়বান্দা, তিনি পৃথিবীর সব কিছু ছেড়ে দিবেন, কিন্তু সাদিয়া আন্টিকে না। আমার বাবা এতটাই মজে গিয়েছেন, তিনি তার সন্তান ভুলে গিয়েছেন, তার স্ত্রী ভুলে গিয়েছেন, তার বাবা মা ভুলে গিয়েছেন, সব কিছু ভুলে গিয়েছেন। আমার মা অনেক কষ্টে প্রিয়ার কন্ট্যাক্ট জোগাড় করে এবং প্রিয়াকে বলার সাথে সাথে প্রিয়া বলে আমি মাকে প্রায় বলি যে আমাকে ইতালি নিয়ে যাও, কিন্তু মা কোনোভাবেই আমাকে নিতে রাজি নয়। তিনি মাসে মাসে টাকা পাঠান, আমি আমার নানু বাড়ি এবং হোস্টেল এটা করে আমার জীবন চলছি। আন্টি আমি আমার মায়ের কাছে আসতে চাই। আমার মা একটু বুদ্ধি করে প্রিয়াকে বলেন তুমি কিছু কাউকে বলো না, আমি তোমার পাসপোর্ট এবং ভিসার ব্যবস্থা করছি, তুমি খুব গোপনে এখানে চলে আসবে। যে কথা সেই কাজ, অগত্যা প্রিয়াকে নিয়ে আসা হলো দেশে। তার ঠাঁই হলো তার মায়ের বাসায়। কিছুটা রাগ হলেও সাদিয়া আন্টি খুব বেশি অখুশি নন। বাদ সাধলো আমার বাবার যাওয়াটা আস্তে আস্তে কমে আসলো, কিন্তু বন্ধ হলো না, তিনি মাঝে মধ্যেই যেতেন। আমার সাথে আর শারীরিক সম্পর্ক বলে কোনো কিছুই কিন্তু সাদিয়া আন্টির অবশিষ্ট নয়, পুরো সবটাই আমার বাবার সাথে।
প্রিয়া বাসার বাইরে থাকার এক পর্যায়ে আমি আমার ওয়াইফ সাদিয়া আন্টিকে মারাত্মকভাবে ধরে, আপনি এটা কিভাবে করেন? আপনি আমার স্ত্রী, আপনি আপনার শ্বশুরের সাথে কিভাবে এটা করতে পারেন? উনি আমাকে বলেন, দেখো, কেউ তো জানে না, আর তুমি এসব ভুলে যাও। তিনি এরপর যে কথাটা বলেন, কোনো সুস্থ স্বাভাবিক নারীর মুখ দিয়ে এমন কথা আসতে পারে আমার বিশ্বাস ছিল না। নির্লজ্জের মতো তিনি বলেন, তুমি এক কাজ করো, তুমি আমার মেয়েকে বিয়ে করে সুখী হও, কেউ তো জানে না। আমি একটা পর্যায়ে কিছুদিন থেকে খেয়াল করছি, প্রিয়া আমার উপর অদ্ভুত একটা আকর্ষণ গড়ে করছে। বারবার বাংলাদেশের ঘটনার জন্য আমাকে সরি বলার চেষ্টা করছে, আমার কোলে হওয়ার চেষ্টা করছে। আমি তো বোকা নই, আমি জানি তার স্ট্যাটাস আমার মেয়ে, আমি তার মায়ের বৈধ হাজব্যান্ড, আমি কিভাবে তাকে হ্যাঁ করতে পারি? প্রিয়া নাছোড়বান্দা, কিন্তু আমি কিভাবে তাকে বোঝাই তার মায়ের সাথে আমার বৈধ হালাল সম্পর্ক রয়েছে? তিনি বলেন, আমি সব কিছু অস্বীকার করছি, সরি, আমি সব কিছু অস্বীকার করছি, তুমি আমার মেয়ের সঙ্গে সুখী হও। আমার বাবা আমার মাকে বাদ দিয়ে তাকে বিয়ে করতে রাজি, এবং এই নরকের কীট মহিলার টার্গেট আমার সম্পর্কটাকে অস্বীকার করে আমার বাবাকে বিয়ে করে তার সহায় সম্পত্তি সব কিছুর মালিক হওয়া, অপরপক্ষে আমার যে উত্তরাধিকারের জায়গা আছে সেই জায়গায় তার মেয়েকে রেখে দেওয়া। তিনি আমাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলেন। পরবর্তীতে আমার বাবা তাকে বিয়েতে অস্বীকৃতি জানান, কিন্তু তাদের ভিতরে অবৈধ সম্পর্কটা ধরে রাখার ব্যাপারে আমার বাবা প্রতিজ্ঞাবদ্ধ হন। আমি পড়ে গিয়েছি দোটানায়। আমি অনেক মুফতি, অনেকের কাছে গিয়েছি প্রিয়াকে আমি বিয়ে করতে পারবো কিনা। তারা আমাকে জানিয়েছে, আমি যদি সাদিয়া আন্টিকে তালাক দিই তারপর তাকে বিয়ে করা যাবে। আবার কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে না, তার স্ট্যাটাস মেয়ের মতো, সো তাকে বিয়ে করা যাবে না। নয় আমার জীবন চলতে থাকে, এদিকে আমার মায়ের সংসারটা ভেঙে যাওয়ার মতো অবস্থা। আমার মা প্রচণ্ড রকম ভেঙে পড়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন। তার স্বাভাবিক চাঞ্চল্য সব কিছুই হারাল হয়ে গিয়েছে। আমার মনে তখন প্রশ্নটা ঠিক এমনভাবেই জাগে, কেন আমার বাবা এমন হলো? আমার বাবা তো এমন ছিল না। ওই আমার বাসার পাশের যে আঙ্কেল, তার সাথে কি আসলে আমার মায়ের কোনো অবৈধ সম্পর্ক ছিল? আমার বাবা আমার মাকে অস্বীকার করে কেন সাদিয়া আন্টিতে মগ্ন হয়ে গেলেন? আবার সাদিয়া আন্টি কেন সব কিছু বাদ দিয়ে আমার মতো একটা বাচ্চা ছেলের প্রতি আকৃষ্ট হয়ে এত বড় একটি ঘটনা ঘটিয়ে ফেললেন? আমি জানি না, আমি জানতে গেলে ভয় হয়, মনে হয় আমার সামনে বড় বড় গর্ত, আর আমি তার ভিতর পড়েই হারিয়ে যাব বিস্মৃতির অতল তলে। আমার মস্তিষ্ক যেন আমাকে আর কোনোভাবেই সাপোর্ট করে না, আমার সেরিব্রাল ক্যাপাবিলিটিগুলো যেন আমাকে নিঃস্ব করে দিচ্ছে, আমি কোনো সমাধানে পৌঁছতে পারছি না, আমি যেন পাগল হয়ে যাচ্ছি, যেন যে কোনো মুহূর্তে আমি আত্মহত্যা করে বসবো। আমার চারপাশটার এত বেশি পরিমাণে সরল অঙ্কের কঠিন প্যাচ
যেগুলো খুলে আসল বাস্তবতা ও সমাধান বের করাটা আমার জন্য খুবই কষ্ট হয়ে গেল। আমি প্রকৃতপক্ষে কোনো রকম কোনো সমাধান টেনে উঠতে পারছি না। এই অবস্থায় চলছে আমার পরিবার। এমনভাবেই প্রতিটা দিন দিনানিপাত করছি আমরা ইতালির ফ্লোরেন্স শহরে। না কোনো পরিবর্তন, না কোনো সমাধান। একটা উদ্বেগ, একটা উৎকণ্ঠা, একটা অসহ্য যন্ত্রণা নিয়ে কয়েকটি মানুষের জীবনচরণ। কোথায় সমাধান, কোথায় মিলবে সমাধান জানি না। লিসেনার্স, এই পর্যায়ে আমি আসলে কি করতে পারি? আমার বাবা মার ডিভোর্সের মাধ্যমে আমার বাবা ওই মেয়েকে বিয়ে করবে, ওই মহিলাকে বিয়ে করবে, নাকি ওই মহিলার সাথে আমি আমার ডকুমেন্টসগুলো দিয়ে আমি আমার সম্পর্ক পুনরুদ্ধার করব, নাকি ওই মহিলাকে অন্য কোনো পুরুষের সাথে ভিড়িয়ে দিয়ে আমি তার মেয়েকে বিয়ে করে জীবন কাটাবো? আমার বাবা মার সম্পর্কটা কি আবার কখনো একই রকম হবে? আমি জানি না। আপনাদের কাছে যদি কোনো সমাধান জানা থাকে, করণীয় কিছু জানা থাকে, প্লিজ এই অনুষ্ঠানের মাধ্যমে আমাকে জানাবেন। ধন্যবাদ। লিসেনার্স, আমি জানি না ঘটনাটা কতখানি আপনাদের মনে দাগ কেটেছে, কিন্তু ঘটনার প্রতিটি পড়তে আমার মনে হয় আমাদের আশেপাশের বাস্তব জীবনের অনেক বড় বড় ছোঁয়া ছিল। সত্যিকার অর্থে আমাদের যখন অর্থ এবং বিত্ত হয়ে যায়, তখন সর্বপ্রথম আমরা যে জিনিসটাকে ছুঁড়ে কাদায় ফেলে দিই তার নাম হচ্ছে ধর্মীয় অনুশাসন। আমরা যত বেশি অ্যারিস্টোক্রেট হতে থাকি, যত বেশি রিচ হতে থাকি, যত বেশি ধনী হতে থাকি, যত বেশি ক্ষমতাবান হতে থাকি, আমরা তত বেশি ছুঁড়ে ফেলে দিই আমাদের ধর্মীয় আদর্শ, হালাল হারাম বোধ। আর এই কারণেই একটা সময় পর আমাদের পতনগুলো এত বাজেভাবে হয়, যার কোনো সমাধান মেলানো সম্ভব নয়। কিন্তু আমার প্রশ্ন হলো, আর যে নীলের প্রশ্ন হলো, এই ছেলেটার কি দোষ? এতগুলো নোংরামের ভিতর পড়ে এই ছেলেটার শৈশবটাও তো নষ্ট হয়ে গেল, যৌবনটাও নষ্ট হওয়ার পথে। প্রিয়া হয়তো বা প্রিয়ার মতো করে তার জীবন নতুন কাউকে পেয়ে যাবে। সাদিয়া আন্টি তার অর্থ